আমরা আগের ক্লাসে আমরা শেষ করেছিলাম, আমি কতগুলো ম্যাথ সম্বন্ধে আমি আলোচনা করে দিয়েছিলাম, যেখানে আমরা নর্মালিটি, মোলারিটি এই টাইপের ম্যাথগুলো বলে দিয়েছিলাম। আরেকটা ম্যাথ আমরা বলেছিলাম মোল ভগ্নাংশ যদি বলে দেয় সেখান থেকে কী করে মোলালিটি বার করব। তার আগের ক্লাসে আমরা থিওরি পার্টে শেষ করেছিলাম বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের দুটো সূত্র। বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের দুটো সূত্র, কোন দুটো সূত্র? একটা হচ্ছে যেখানে দ্রাবটা থাকবে উদ্বায়ী, আর একটা করেছিলাম যেখানে দ্রাবটা থাকবে অনুদ্বায়ী, এবং সেখানে আমরা দুটো ফর্মুলা পেয়েছিলাম। ঠিক আছে, যে অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের ক্ষেত্রে বাষ্পচাপ বার করার জন্য রাউল্ট কি সূত্র দিয়েছিলেন, আর উদ্বায়ী দ্রাবের দ্রবণের ক্ষেত্রে কি দিয়েছিলেন? যেখানে উদ্বায়ী দ্রাবের দ্রবণ দিয়েছিলেন সেখানে প্রতিটা উপাদানের আংশিক বাষ্পচাপ কিন্তু বার করার ফর্মুলাটা আমাদের ছিল, যে সেখানে আমাদের বাষ্পচাপ পি মানে দ্রবণের মোট বাষ্পচাপ সমান ছিল P1 প্লাস P2। এই P1 প্লাস P2 মানে হচ্ছে একটা দ্রাব আর দ্রাবক যদি দুটো উপাদান থাকে তাহলে একটা দ্রাবকের বাষ্পচাপ একটা দ্রাবের বাষ্পচাপ ছিল সমান ছিল x1 P10 প্লাস x2 P20, এই ছিল। এইবার এখান থেকে যদি আমরা একটা গ্রাফ করি, এই বরাবর আমি মূল সংখ্যা বসাবো, আর এটা হচ্ছে এই বরাবর, আর এই বরাবর আমি বসাবো বাষ্পচাপ। যদি আমি লেখচিত্র করি, এক্স অক্ষ বরাবর আমি বসাবো মূল সংখ্যা, আর ওয়াই অক্ষ বরাবর বসাবো আমি বাষ্পচাপ। আমি এখানে ধরে নেই যে এই যে P1 এটা হচ্ছে, আমি ধরে নেই দ্রাবকের P10, আমি ধরে নিই এটা বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, আর P20 আমি ধরে নেই বিশুদ্ধ দ্রাবের বাষ্পচাপ। তাহলে আমি ওয়ানটা ধরলাম কার ক্ষেত্রে? ওয়ানটা ধরলাম আমি দ্রাবকের ক্ষেত্রে, আর টুটা আমি কার ক্ষেত্রে ধরলাম? টুটা আমি ধরলাম দ্রাবের ক্ষেত্রে। তাহলে এটা মাথায় রেখে দাও যে P1 একটা তো কিছু আমাকে ধরতে হবে, তাহলে P1 দ্রাবক ধরলাম, P2 ধরলাম। এইবার মনে করো এটা হচ্ছে মোল ভগ্নাংশ, তাহলে P1 তাহলে ওয়ানগুলো আমি ধরেছি দ্রাবক, এই যে ওয়ানগুলো আমি ধরেছি সব দ্রাবকের ক্ষেত্রে। এটা হচ্ছে দ্রবণে দ্রাবকের মূল ভগ্নাংশ, এটা বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, আর এটা তাহলে দ্রাবক। তাহলে আমি যদি বলি এখানে যে x1 সমান 0, x1 সমান 0 মানে কি? আমি বোঝাতে চাইছি x1 মানে 0 মানে আমি এটা বোঝাতে চাইছি এইটা হচ্ছে কার মূল ভগ্নাংশ 0? দ্রাবকের মূল ভগ্নাংশ 0। x1 মানে দ্রাবক ধরেছি, চিন্তা করো ওয়ানগুলো দ্রাবক ধরেছি, তাহলে দ্রাবকের মূল ভগ্নাংশ 0। আচ্ছা, যত ডান দিকে যাচ্ছি দ্রাবকের মূল ভগ্নাংশ 0 থেকে বাড়ছে, ক্রমশ বাড়তে বাড়তে এই বিন্দুতে কিন্তু x1 সমান 1। তার মানে এটা মনে করে রাখতে হবে যে মূল ভগ্নাংশের যোগফল কিন্তু সর্বদাই 1। তাহলে এই যে আমি x10 মানে যখন কোনো দ্রাবক ছিল না, যত ডান দিকে যাচ্ছি দ্রাবকের পরিমাণ ক্রমশ বাড়ছে, তাহলে এই বিন্দুতে যখন এলো তাহলে x1 যখন 1, তাহলে এটা বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ হয়েছে। আবার কি আমরা জানি যে বাষ্পচাপ কি হয়? মূল ভগ্নাংশ, যে উপাদানের বাষ্পচাপ মাপবো তার মূল ভগ্নাংশের সঙ্গে সমানুপাতিক হয়, কারণ যার মূল ভগ্নাংশ বেশি হয় রাউল্টের সূত্র অনুযায়ী তার বাষ্পচাপের মান তত বেশি হবে। তাহলে x1 সমান 0 মানে এখানে কোনো দ্রাবক নেই, তাহলে দ্রাবকের বাষ্পচাপ 0। ক্রমশ ডান দিকে যাচ্ছি, দ্রাবকের বাষ্পচাপ ক্রমশ বাড়ছে, তাহলে এই যে বিন্দুতে পৌঁছে গেলাম, তাহলে এই বিন্দুটা কি হবে? এই বিন্দুটা হবে তার মানে P10, তার মানে এইটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। তাহলে x1 যদি 1 হয়, x1 মানে কি বলছে? x1 তুমি 1 করলে তাহলে x1 যখন 1 হবে, এখানে তাহলে বলো x2 কত হবে? নিশ্চয়ই x2 0,
কারণ মূল ভগ্নাংশের যোগফল সবসময় 0। তাহলে এই যে বিন্দুতে পৌঁছলাম, এই বিন্দুতে শুধু কে আছে চিন্তা করো, এই বিন্দুতে শুধু দ্রাবক একা আছে, x1 একা আছে 1, আর x2 এর মান কত 0। তাহলে x1 যদি 1 হয় তাহলে p সমান হবে শুধু p1 0। তার মানে এই ক্ষেত্রে বাষ্পচাপ হবে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের সমান। তুমি যদি এই বিন্দুতে x1 সমান 1 বসাও, আমি x1 সমান 1 বসালাম, এটা 1, p1 0, তাহলে x2 মানে 0, এটা 0 মানে এই পার্টটা 0, তাহলে p সমান হয়ে গেল p1 0। তার মানে দ্রবণের বাষ্পচাপ মানে এখানে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, এখানে শুধু দ্রাবক আছে। তাহলে এটা কার বাষ্পচাপ রেখা? এটা হচ্ছে দ্রাবকের বাষ্পচাপ রেখা। বিশুদ্ধ দ্রাবক এই জায়গাটায় আছে, এটা দ্রাবকের বাষ্পচাপ রেখা। দ্রাবকের মূল ভগ্নাংশ বাড়ছে হচ্ছে। এবার বল এই বিন্দুতে x1 0 মানে এখানে আমি বলতে পারি x2 সমান 1। তাহলে এখানে x2 1 মানে কি? x2 মানে আমি দ্রাব ধরে নিয়েছি, তাহলে এটা, তাহলে এবার যদি এদিক দিয়ে কল্পনা করো x2 0, x2 মানে আমি কি ধরেছি? x2 মানে আমি দ্রাবের কথা বলেছি, এই টুগুলো দ্রাব, তাহলে x2 0 এখানে বলেছে, মানে বিশুদ্ধ, এখানে কোনো দ্রাব নেই, পুরোপুরি দ্রাবক। যত বাঁদিকে যাচ্ছে চিন্তা করো দ্রাবের পরিমাণ ক্রমশ বাড়ছে, দ্রাবের পরিমাণ বাড়লে দ্রাবের বাষ্পচাপ বাড়বে। তাহলে এই যে বাষ্পচাপ বলে এই বিন্দুতে কে আছে? x1 0, x1 0 মানে কোনো দ্রাবক নেই, তাহলে এখানে দ্রাবকের মূল ভগ্নাংশ 0। এখানে তাহলে কার মূল ভগ্নাংশ 1? দ্রাবের মূল ভগ্নাংশ 1। তার মানে এই বিন্দুতে 100% দ্রাব আছে। তাহলে যদি 100% দ্রাব এখানে থাকে তাহলে এইটা কার বাষ্পচাপ রেখা হবে? তার মানে এইটা বাষ্পচাপ রেখা কার হবে? এই বাষ্পচাপ রেখাটা হবে বিশুদ্ধ, এইটা দ্রাবের, বিশুদ্ধ দ্রাবের বাষ্পচাপ, আর এই রেখাটা হচ্ছে দ্রাবের বাষ্পচাপ রেখা। এইবার এই মধ্যবর্তী যত পয়েন্ট আছে সব পয়েন্টেই দ্রাব আর দ্রাবক থাকবে। মনে করো x1 সমান 0.1, কল্পনা করো, তাহলে এটা হবে পয়েন্ট, এটা যদি বাড়ে এটা কমবে, কারণ যোগফলটা এক রাখতে 0.9, 0.2, 0.8, 0.3, 0.4, 0.5, 0.6, এইভাবে পরপর বাড়ছে, এখানে 0.4। তাহলে এই বিন্দুতে যেটা পাবো, এই বিন্দুতে কাকে কাকে পাবো? দ্রাব দ্রাবক দুজনকেই পাবো এই বিন্দুতে। এই বিন্দুতে দ্রাব দ্রাবক দুজনকেই পাবো, এই বিন্দুতে তাই দ্রাব আর দ্রাবক দুজনকেই পাবো। তাহলে এইখানে যদি যে রেখাটা পাবো, এই রেখাটা কার বাষ্পচাপ রেখা? এটাকে বলে দ্রবণের বাষ্পচাপ রেখা। তাহলে এইটা কার? কারণ এখানে দুজনেরই বাষ্পচাপ পাবো, দ্রাব দ্রাবক। তাহলে তুই চিন্তা করতে হবে আমাকে, যে দুজনেই উদ্বায়ী হয়, তাহলে এই দ্রবণের বাষ্পচাপ যে রেখাটা পাবো সেই বাষ্পচাপ রেখা এখান দিয়ে যাবে, এই দুটো থেকে। তাহলে এখান থেকে, এবার এখানে আমি যেটা ধরেছি, এটা একটা পয়েন্ট হচ্ছে আমাকে মাথায় রাখতে হবে যে এইটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবের বাষ্পচাপ, এখান থেকে এতটা বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। তার মানে আমি দ্রাব থেকে দ্রাবকের বাষ্পচাপ বেশি, এই অ্যাজাম্পশনটা করে নিয়েছি এখানে, যে দ্রাব অপেক্ষা দ্রাবকের উল্টোটা করলেও কোনো ভুল নেই। কিন্তু এই দুটোকে সমান রাখা ঠিক হবে না, মানে এটা যে স্ট্রেট লাইন, এটা যে সোজাসুজি থাকবে, মানে এর হাইট দুটো সমান তা যেন না হয়। হাইট দুটো সমান হলে কি বোঝাবে? যে দ্রাবক আর দ্রাব দুজনেরই বাষ্পচাপ সমান, কিন্তু কখনোই কোনো দুটো ভিন্ন পদার্থের বাষ্পচাপ সমান হতে পারে না, কারণ দুটো ভিন্ন পদার্থের আকর্ষণ বল কখনো সমান হবে না। দুটো ভিন্ন পদার্থের আকর্ষণ বল কখনো সমান হবে না, তাই একটাকে বেশি একটা কম রাখতেই হবে। সে যা ইচ্ছে করতে পারো, দ্রাবককেও বেশি রাখতে পারো, দ্রাবকের বেশি রাখতে পারো। তাহলে এবার তুই চিন্তা করো যে x1 সমান 0, x1 0 মানে কি? আমি এখানে আমার যে এক্সাম্পল, আমি এখানে কার পরিমাণ বেশি রেখেছি? দ্রাবের বাষ্পচাপ কম রেখেছি আর দ্রাবকের বাষ্পচাপটা বেশি রেখেছি। তাহলে x1 মানে 0, তাহলে এখানে কার বাষ্পচাপ 0? দ্রাবের বাষ্পচাপ 0। যখন দ্রাবকের বাষ্পচাপ 0, মূল ভগ্নাংশ 0, যখন দ্রাবকের পরিমাণ ক্রমশ বাড়ছে, বাষ্পচাপ রেখাটা ক্রমশ কি হচ্ছে? তাহলে বাড়ছে। তাহলে এইটা কার বাষ্পচাপ রেখা? দ্রবণের বাষ্পচাপ রেখা হয়ে যাবে। তার মানে তাহলে এইটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবের বাষ্পচাপ রেখা, এটা বিশুদ্ধ দ্রাব বলাটা ঠিক না, এটা হচ্ছে দ্রাবের বাষ্পচাপ রেখা, এটা দ্রাবকের বাষ্পচাপ রেখা, এটা হচ্ছে দ্রবণের বাষ্পচাপ রেখা। তাহলে রাউল্টের সূত্রের ফর্মুলা হচ্ছে এইটা, যখন দুজনেই উদ্বায়ী। সেখান থেকে আমরা মূল ভগ্নাংশ আর বাষ্পচাপ এদের মধ্যে একটা লেখচিত্র অঙ্কন আমরা করলাম। এটা হচ্ছে দ্রাবকের রাউল্টের সূত্র থেকে পেলাম।
এবার আমরা জানবো যে আদর্শ দ্রবণ আর অনাদর্শ দ্রবণ, মানে আইডিয়াল সলিউশন আর যেমন আমরা আইডিয়াল গ্যাস পড়ছি, আদর্শ গ্যাস পড়েছি, এবার আমরা পড়বো আদর্শ দ্রবণ আর অনাদর্শ দ্রবণ। আদর্শ দ্রবণ মানে আইডিয়াল সলিউশন আর অনাদর্শ দ্রবণ মানে নন আইডিয়াল সলিউশন। তাহলে আদর্শ দ্রবণ কাকে বলে না, আদর্শ দ্রবণের সংজ্ঞায় বলা হয়েছে যে যেসব দ্রবণ যে কোনো উষ্ণতা এবং যে কোনো গাঢ়ত্বে রাউল্টের সূত্র মেনে চলবে। কি বললাম? যেসব দ্রবণ যে কোনো উষ্ণতা এবং যে কোনো গাঢ়ত্বে রাউল্টের সূত্র মেনে চলবে তাদের আদর্শ দ্রবণ বলে। তাহলে উল্টোটা, যেসব দ্রবণ যে কোনো উষ্ণতা গাঢ়ত্বে রাউল্টের সূত্র মানে না তারাই নন আইডিয়াল সলিউশন। বোঝা গেল আমি কি বললাম? যেসব দ্রবণ যে কোনো উষ্ণতা এবং গাঢ়ত্বে রাউল্টের সূত্র মেনে চলে। এই যে কোনো উষ্ণতা গাঢ়ত্বে রাউল্টের সূত্র মেনে চলে মানে কি বোঝাচ্ছে? মানে বোঝাচ্ছে যে কোনো উষ্ণতা গাঢ়ত্বে যদি আমি তার বাষ্পচাপ মাপি দ্রবণের, তাহলে সেই দ্রবণের বাষ্পচাপটা হবে এই রাউল্টের এই সূত্র থেকে যে বাষ্পচাপটা পেয়েছি এই বাষ্পচাপের সঙ্গে পরীক্ষালব্ধ বাষ্পচাপটা সমান হয়ে যাবে। আমরা পরীক্ষা করে, আমরা তো বলেছিলাম সে ম্যানোমিটার যন্ত্র বসিয়ে আমরা বাষ্পচাপ মাপতে পারি, ওটা হচ্ছে পরীক্ষা করে বাষ্পচাপ মাপা হলো। আর একটা বাষ্পচাপ আমরা মাপতে পারি রাউল্টের সূত্র থেকে বাষ্পচাপ। তাহলে সেই উভয় বাষ্পচাপ যদি সমান হয়ে যায় সেটা কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? তার মানে আদর্শ দ্রবণের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তাহলে আদর্শ দ্রবণের ক্ষেত্রে পরীক্ষালব্ধ বাষ্পচাপ, পরীক্ষালব্ধ বাষ্পচাপ মানে কি আমি বলেছিলাম? পরীক্ষালব্ধ বাষ্পচাপ মানে এই পাত্রের মধ্যে দ্রবণ রেখেছি, পাত্রটা ঢেকে দিয়েছি, এখানে একটা ম্যানোমিটার রেখেছি, তাহলে ম্যানোমিটার এখানে চাপ মেপে দেবে, এটা পরীক্ষালব্ধ। আর আমি কোনো ম্যানোমিটার যন্ত্র প্র্যাকটিক্যাল করবো না, শুধু সূত্রের দ্বারা রাউল্ট যে বাষ্পচাপ বা সূত্র দিয়ে সেই সূত্র দিয়ে বার করবো। যদি দেখি দুক্ষেত্রেই মান একই আসছে, বুঝবো সেই দ্রবণটা হচ্ছে আদর্শ দ্রবণ। কারণ আদর্শ দ্রবণের ক্ষেত্রে পরীক্ষালব্ধ বাষ্পচাপ আর রাউল্টের সূত্র থেকে প্রাপ্ত বাষ্পচাপ কিন্তু সমান হয়, তো এটাকে বলা হয় আদর্শ দ্রবণ। তাহলে যে কোনো উষ্ণতা যে কোনো গাঢ়ত্বেই রাউল্টের সূত্র মেনে চলবে। তার মানে সব ক্ষেত্রেই যে কোনো উষ্ণতা যে কোনো গাঢ়ত্বেই তার বাষ্পচাপ মাপলে রাউল্টের সূত্র থেকে প্রাপ্ত বাষ্পচাপের সমান হয়ে যাবে, তাই আদর্শ দ্রবণ। না হলে তখন তাকে বলবো অনাদর্শ দ্রবণ। অর্থাৎ পি দ্রবণ যদি ইজিক্যাল টু এইটা যদি হয় তাহলে আদর্শ দ্রবণ, আর যদি পি দ্রবণ সমান নট ইকুয়াল টু হয় বুঝবো অনাদর্শ দ্রবণ। তার মানে পরীক্ষালব্ধ, এই দ্রবণের হচ্ছে পরীক্ষালব্ধ বাষ্পচাপ আর এটা হচ্ছে রাউল্টের সূত্রে বাষ্পচাপ, দুটো যদি সমান না হয় তখন তাকে আমরা কি বলবো? অনাদর্শ দ্রবণ। এবার আদর্শ দ্রবণ হতে গেলে তার কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে? আদর্শ দ্রবণ হতে গেলে প্রথম ক্রাইটেরিয়াটাই কিন্তু খুব ভাইটাল। প্রথম ক্রাইটেরিয়া মানে আমি বোঝাতে চাইছি, যেটা বলবো প্রথম ক্রাইটেরিয়াটা হচ্ছে যে ধরো এই পাত্রের মধ্যে একটা পদার্থ আছে এ, এই পাত্রের মধ্যে আর একটা তরল আছে বি। তাহলে এখানে এ এর সঙ্গে এ এর আকর্ষণ বল কাজ করবে, এখানে বি এর সঙ্গে বি এর আকর্ষণ বল, এই দুটো মিলিয়ে আমি একটা দ্রবণ তৈরি করলাম এ আর বি মিলিয়ে। তাহলে এখানে আর একটা, এখানে যেমন এ আছে, এখানে এ এর পাশে বি থাকবে। তাহলে যদি দেখা যায় যে এই দুটো উপাদানে তৈরি আমি একটা দ্রবণ নিয়েছি, সেই দ্রবণে যদি দেখা যায় যে একই উপাদানের আকর্ষণ বল এ এর যে আকর্ষণ বল হবে বি বির আকর্ষণ বল তাই, আর এ আর বি এর আকর্ষণ বল যদি তাই হয়, তাহলে সেই দ্রবণটাকে আমরা বলবো আদর্শ দ্রবণ। তাহলে যে দুটো তরল মিশিয়ে আমি দ্রবণ তৈরি করব, অর্থাৎ দুটো ভিন্ন উপাদান আছে, ধরো বেনজিন আর টলোইন, একটা পাত্রে বেনজিন আছে, তাহলে এখানে বেনজিনের সঙ্গে বেনজিনের আকর্ষণ বল ক্রিয়া করবে। আর একটা পাত্রে টলোইন আছে, তাহলে সেখানে টলোইনের সঙ্গে আর একটা টলোইনের অণু আকর্ষণ বল ক্রিয়া করবে। এবার ওই বেনজিন আর টলোইনকে একসঙ্গে মিশিয়ে দিলাম, তাহলে এখন আর একটা নতুন আকর্ষণ বল হবে বেনজিনের সঙ্গে টলোইনের। যদি এই তিন রকমের আকর্ষণ বলই হুবহু সমান হয়ে যায় তখন তাকে আমরা বলবো আদর্শ দ্রবণ। অর্থাৎ একই অণুর মধ্যে যা আকর্ষণ বল হবে, ভিন্ন অণুর মধ্যেও যদি আকর্ষণ বল একই হয়ে যায় তখন তাকে আমরা বলবো আদর্শ দ্রবণ।
এটা হচ্ছে আদর্শ দ্রবণের প্রথম শর্ত, যে একই অণু। উদাহরণ আমি কি দিলাম, বেঞ্জিন টলুইনের দ্রবণ একটা আদর্শ দ্রবণ বললাম আমি কথাটা। তার মানে দুটো বেঞ্জিন অণুর যে আকর্ষণ বল হবে, দুটো টলুইন অণুর আকর্ষণ বলও তাই হবে, আর একটা বেঞ্জিনের সঙ্গে একটা টলুইনের আকর্ষণ বলও তাই হবে। কিন্তু বাস্তবে প্রকৃত আদর্শ দ্রবণ বলে কিছু হতে পারে না, কারণ বেঞ্জিন টলুইন দুটো ভিন্ন উপাদান, তাদের আকর্ষণ বল কখনো সমান হতে পারে না। তাই পৃথিবীতে কোনো আদর্শ দ্রবণ নেই, তবে বেঞ্জিন টলুইনের দ্রবণ কিছুটা আদর্শ দ্রবণের মতো আচরণ করে। হয়েছে, নর্মাল হেক্সেন নর্মাল হেপটেন একটা আদর্শ দ্রবণের মতো আচরণ করে, মিথাইল ব্রোমাইড বা মিথাইল আয়োডাইডের আদর্শ দ্রবণের মতো আচরণ করে, কিন্তু প্রকৃত আদর্শ দ্রবণ বলে কিছু হয় না। কেন হয় না সেই ধারণাটা ঠিক আছে তো, যেটা বললাম আমি, কারণ দুটো ভিন্ন অণুর আকর্ষণ বল আর একই অণুর আকর্ষণ সমান হবে না। দুটো বেঞ্জিনের যে আকর্ষণ বল একটা বেঞ্জিনের সঙ্গে টলুইন মেশার আকর্ষণ সমান হবে না। তাই বাস্তবে আমরা প্রকৃত আদর্শ দ্রবণ তৈরি করতে পারি না। তাহলে আমরা কি করতে পারি, আদর্শ দ্রবণের মতো অনেকটা আচরণ করে। তাহলে যেসব অণুর আকর্ষণ বল প্রায় সমান 100% সমান বলিনি, প্রায় সমান, তারা অনেকটা মেশালে যদি তারা মিশ্রণীয় হয় তাহলে তারা আদর্শ দ্রবণ মতো আচরণ করতে পারে। উদাহরণ হিসেবে আমি বললাম নর্মাল হেপটেন বা হেক্সেন, বেঞ্জিন টলুইন, এরা অনেকটা আদর্শ দ্রবণের মতো আচরণ করে। তাহলে আদর্শ দ্রবণ হওয়ার প্রথম শর্ত কি বললাম, একই অণুর আকর্ষণ বল আর ভিন্ন অণুর আকর্ষণ বল সমান হতে হবে। আর একটা পয়েন্টটা কি বলবো না, তার সেই পয়েন্টটা হচ্ছে ডেল্টা এইচ মিক্সিং ইজ ইকাল টু 0 আর ডেল্টা ভি মিক্সিং ইজ ইকাল টু 0। ডেল্টা এইচ মিক্সিং 0 মানে কি, তাদের মেশানোর ফলে কোনো তাপ উৎপন্ন, ডেল্টা এইচ মানে এনথ্যালপির পরিবর্তন, ডেল্টা এইচ নেগেটিভ তাপ উৎপাদক বিক্রিয়া, ডেল্টা এইচ পজিটিভ তাপ শোষী বিক্রিয়া। তার মানে এখানে বোঝাতে চেয়েছে কোনো তাপ উৎপন্ন বা কোনো তাপ শোষণ হবে না। ডেল্টা এইচ মিক্সিং 0, ডেল্টা ভি মিক্সিং 0। ডেল্টা ভি মিক্সিং 0 মানে, বা ডেল্টা ভি মিক্সিং বলবো না, ডেল্টা ভি নয়, এখানে সলিউশন করে দিচ্ছি, ডেল্টা ভি সলিউশন 0। ডেল্টা ভি সলিউশন 0 মানে মেশানোর পরে আয়তনের কোনো পরিবর্তন হবে না। তাহলে আদর্শ দ্রবণ হতে গেলে আমি বললাম তার শর্ত কটা আছে, তার শর্ত আছে 3টে। প্রথম শর্ত হচ্ছে একই অণুর আকর্ষণ বল আর ভিন্ন অণুর আকর্ষণ বল সমান হতে হবে। সেকেন্ড শর্তটা হচ্ছে ডেল্টা এইচ মিক্সিং সমান 0 হতে হবে। আর থার্ড শর্তটা হচ্ছে ডেল্টা ভি সলিউশন সমান 0 হতে হবে। তাহলে প্রথম যেটা পয়েন্টটা আমি বলেছি, পয়েন্টটা আমি বুঝিয়ে দিয়েছি, নিশ্চয়ই আশা করি বোঝা গিয়েছে প্রথম পয়েন্টটা। এবার আমি সেকেন্ড আর থার্ড পয়েন্টে আসছি। ডেল্টা এইচ মিক্সিং সমান 0 মানে মেশানোর ফলে কোনো তাপ উৎপন্ন হবে না, কোনো তাপ শোষণও হবে না, ডেল্টা এইচ মিক্সিং 0। এটা কখন সম্ভব, মনে করো এ আর এ দুজন ছিল, বি আর বি এ দুজন ছিল, যখন এদের মেশালাম তখন একটা নতুন আকর্ষণ বল ক্রিয়া করছে এ বি। তাহলে তুমি চিন্তা করো যে এ আর এ, তাহলে এই দুটোকে মেশালে এ এর পাশে বি এসেছে, মানে কি এ এর পাশ থেকে এটাকে সরে গেছে। তাহলে এই এর পাশ থেকে একে সরতে গেলে আমাকে বাইরে থেকে কি দিতে হয়েছে, তাপ দিতে হয়েছে। তবে এটা তাপশোষী প্রক্রিয়া, মনে রাখতে হবে যখন কোনো বন্ধন তৈরি হয় তখন তাপ উৎপন্ন হয়। যেমন হাইড্রোজেন আর ক্লোরিন, কল্পনা করতে হবে হাইড্রোজেনের 100 ক্যালোরির শক্তি, ক্লোরিনের 200 ক্যালোরির শক্তি। যখন HCl তৈরি হলো এর শক্তি হলো 250 ক্যালোরি। তার মানে বুঝতে হবে যে আমরা 300 ক্যালোরি, দুজনের আলাদা আলাদা করে শক্তি যা ছিল, যখন তারা বন্ড তৈরি করে ফেললো তখন কিন্তু শক্তির পরিমাণ কমে গেল। তাহলে 50 ক্যালোরির শক্তি কোথায় গেল? এই 50 ক্যালোরির শক্তি সে ছেড়ে দিয়েছে পরিবেশে, তাপ উৎপাদক। তার মানে কোনো বন্ধন যখন তৈরি হয় তখন সেখানে তাপ কি হয়, তাপ উৎপন্ন হয় কোনো বন্ধন তৈরি হলে। আবার এই বন্ধনটাকে যদি ভেঙে এ দুটো ফিরিয়ে আসতে হয়, বাইরে থেকে আবার 50 ক্যালোরি শক্তি আমাকে প্রয়োগ করতে হবে। তাহলে এই দুজন দিয়ে আমরা যেমন এটা তৈরি করতে পারি, তেমনই আবার এই বন্ধন ভাঙতে গেলে বাইরে থেকে শক্তি প্রয়োগ করতে হয়। তাহলে বন্ধন যখন তৈরি হয় তখন শক্তি উৎপন্ন হয়, আর বন্ধন ভাঙতে গেলে শক্তি প্রয়োগ করতে হয়। তাহলে এবার চিন্তা করো, এখানে এই বন্ধনটা ভাঙতে হবে এ আর বি এর মধ্যে, তাহলে ও তাপ শোষণ করেছে। এখানে বন্ধনটা ভাঙতে হবে, তাহলে এখানেও তাপ শোষণ, তাহলে এই দুটো বন্ধন ভাঙতে গেলে।
আর এখানে দুটো হবে, কারণ দুটো এ পাবো দুটো বি পাবো, তাহলে দুবার বন্ধন হবে, তাহলে ব্যাপারটা একই। তাহলে এখানে দুটোর জন্য তাপ শোষণ করেছে, আর এই বন্ধনগুলো যখন নতুন আকর্ষণ বল তৈরি হচ্ছে তখন তাপ উৎপন্ন হয়েছে। যদি এই দুটো শোষিত তাপ, মনে করে এটাও 50 এটাও 50, শোষিত তাপ যা হলো, যদি উৎপন্ন তাপও একই হয় তাহলে বুঝবে এটা তাপ উৎপন্ন বা তাপ শোষক। কারণ এই দুটো বন্ধন ভাঙতে 50-50 100 ক্যালোরি শক্তি নিয়েছে, আর এই দুটো বন্ধন এটা ভাঙলে কি দুটো এ পাবো, এটা ভাঙলে দুটো বি পাবো, এবার এর সঙ্গে বি, তাহলে দুটো বন্ধন হয়েছে, তাহলে দুটো বন্ধন ভেঙেছে, দুটো বন্ধন হয়েছে। যদি এই দুটো বন্ধন ভাঙতে গেলে বাইরে থেকে 100 ক্যালোরি শক্তি নেয়, যদি এই দুটো বন্ধন গড়তে গেলে বাইরে 100 ক্যালোরি শক্তি ছেড়ে দেয়, তাহলে বুঝবে এই বিক্রিয়াটা তাপ উৎপাদকও না তাপ শোষীয় না, তখন আমি ডেল্টা এইচ সমান লিখবো 0। বোঝা গেল আমি কি বললাম? তাহলে ডেল্টা এইচ 0 মানে বোঝায় কি, এই বন্ধনগুলো ভাঙতে যে শক্তি লাগবে এই বন্ধন গড়ার ফলে যদি একই শক্তি উৎপন্ন হয় তাহলে তাপ সমান করো। কিন্তু এই বন্ধন, এই যে আকর্ষণ বল বা এই যে আকর্ষণ বল, এই আকর্ষণ বল বাস্তবে সমান হতে পারে না। তাহলে আদর্শ দমন আমি কি বললাম, ডেল্টা এইচ মিক্সিং 0 মানে কি বোঝা গেল? ডেল্টা এইচ মিক্সিং 0 মানে এই এর বন্ধন আর বিবির বন্ধন ভাঙতে যে শক্তি লাগবে মোট, এই বন্ধনটা তৈরি হওয়ার ফলে সেই শক্তি যদি বেরিয়ে যায় তাহলে গৃহীত তাপ 100, বর্জিত তাপ 100, তাহলে ডেল্টা এইচ 0। তাপ কোনো গ্রহণ শোষণও করেনি, তাপ কি করেনি, বর্জনও করেনি, তাই ডেল্টা এইচ 0। ঠিক আছে, কি বললাম? ডেল্টা এইচ মিক্সিং 0 মানে এইটা বোঝানো হয়। আরেকটা পয়েন্ট বলেছে ডেল্টা ভি সলিউশন সমান 0। এই ডেল্টা ভি সলিউশনটা মানেটা কি? ডেল্টা ভি সলিউশন মানে, মনে করো এটা এ এটা বি দুটো তরল, এদের একসঙ্গে মিশে আমি দ্রবণ তৈরি করব। এর আয়তন ছিল 20, এর আয়তন 10, তাহলে স্বাভাবিক এ দুটো মেশালে দ্রবণের আয়তন 30 হয়। তাহলে ডেল্টা ভি সমান ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। ফাইনাল কত? 30, ইনিশিয়াল কত ছিল? 30, তার মানে 0। দ্য ডেল্টা ভি সলিউশন মানে 0। ডেল্টা ভি সলিউশন 0 মানে কি, মেশানোর আগে তাদের মিলিত মানে তাদের আয়তন যা ছিল, মেশানোর পরে আয়তনের পরিমাণ বাড়েওনি কমেওনি। বাড়েনি কমেনি মানে কি, আমি 20 আর 10 মিশিয়েছি, তাহলে মেশানোর আগে তাদের মোট আয়তন ছিল 30, আলাদা আলাদা করে। মেশানোর পরও যদি মোট আয়তন 30 হয় তখন আমি বলবো মেশানোর ফলে আয়তনের কোনো পরিবর্তন হয়নি, তাই ডেল্টা ভি সলিউশন সমান 0। বোঝা গেল কি বললাম? তাহলে আদর্শ দ্রবণের 3টে শর্ত বললাম। প্রথম শর্ত, একই অণু আর ভিন্ন অণুর আকর্ষণ বল সমান হতে হবে, ডেল্টা এইচ মিক্সিং 0 হতে হবে, ডেল্টা ভি সলিউশন 0 হতে হবে। তাহলে এর মানেটা বোঝা গেল কোনটা 0 হবে। অনাদর্শ দ্রবণ যারা রাউল্টের সূত্র মানে না, আর আমি বলে দিয়েছি যে প্রকৃতিতে বাস্তবে আমরা আদর্শ দ্রবণ, প্রকৃত আদর্শ দ্রবণ তৈরি করতে পারবো না। ঠিক আছে, কি বললাম? অর্থাৎ প্রকৃত আদর্শ না, তাহলে আদর্শ দ্রবণের মতো কিছু দ্রবণ আমরা তৈরি করতে পারি, 100% একদম আইডিয়াল সলিউশন এটা বাস্তবে হয় না। এবার অনাদর্শ দ্রবণ, আদর্শ হতে গেলে শর্তটা কি, নন আইডিয়াল সলিউশন হতে গেলে একই অণু আর ভিন্ন অণুর আকর্ষণ বল স্বাভাবিক সমান হবে না, আর এই দুটো নট ইকুয়াল টু 0, ডেল্টা এইচ মিক্সিং নট ইকুয়াল টু 0, ডেল্টা ভি সলিউশন নট ইকুয়াল টু 0। পুরো উল্টো শর্ত। ওখানে যেমন বলেছিল দুটো 0 হতে হবে, এখানে বলছে না 0 হবে না। এবার প্রশ্ন যে অনাদর্শ দ্রবণই আদর্শ দ্রবণ হয় না কেন, এবার সেটা আমরা জানি। আচ্ছা, এখানে যদি ডেল্টা এইচ মিক্সিং 0 হতে হয় তাহলে কি হতে হবে না, এই দুটো অণু এ বি বি, এই দুজনের আকর্ষণ বল আর এর আকর্ষণ বল সমান হতে হবে। বাস্তবে হয় না। এই আকর্ষণ বল, এই আকর্ষণ বল, এই আকর্ষণ বল, এই 3 রকমের আকর্ষণ বল, দুটো ভিন্ন অণুর আকর্ষণ বল, এটা দুটো একই অণুর আকর্ষণ, এর আকর্ষণ বল, এটা এ বির আকর্ষণ বল। তাহলে দুটো একই অণুর আকর্ষণ বল, দুটো ভিন্ন অণুর আকর্ষণ বলের কখনো সমান হতে পারে না। ফার্স্ট পয়েন্ট। তাহলে এই জন্যে ডেল্টা এইচ মিক্সিং কখনো 0 হতে পারে না। যদি এই আকর্ষণ বল বেশি হয়, এই আকর্ষণ বল বেশি হয়, এটা যদি কম হয়, তাহলে আকর্ষণ বল বেশি যদি হয় এদের ভাঙতে বেশি তাপ শোষণ করবে, আর আকর্ষণ যদি কম হয় এই দুজনের তাহলে কম তাপ উৎপন্ন করবে। আকর্ষণ যত বেশি হয় তত তাপ উৎপন্ন বা শোষণ করতে পারে, মানে ভাঙতে গেলে বেশি শোষণ করবে, গড়ার ফলে বেশি তাপ উৎপন্ন করবে। তাহলে এইদের আকর্ষণ বল কখনো সমান হতে পারে না। তাহলে ডেল্টা এইচ মিক্সিং কখনো 0 নয়, হয় তাপ শোষী হবে নয় তাপ উৎপন্ন হবে। এই দুটো যদি শক্তিশালী হয় তাহলে এদের ভাঙতে যে শক্তি লাগবে 100 ক্যালোরি, এটা তৈরি হবে 100 ক্যালোরি হবে না, কম তৈরি হবে, তাহলে এটা তাপশোষী প্রক্রিয়া। আর যদি এই দুটোর আকর্ষণ বল কম হয়, তার থেকে এই আকর্ষণ বল অনেক বেশি হয়, তাহলে এই দুটো ভাঙতে কম শক্তি নেবে, এটা তৈরি হওয়ার ফলে বেশি শক্তি ছাড়বে, তাহলে তাপ উৎপাদক বিক্রিয়া হবে।
তার মানে বোঝা গেল যে এই অণুগুলোর আকর্ষণ বল সমান নয় বলে এদের ভাঙতে বা এদের গড়তে একই শক্তি শোষণ বা বর্জন হবে না, ভিন্ন ভিন্ন হবে। তার মানে এরা হয় তাপ উৎপাদক বিক্রিয়া হবে, নয় কি হবে, তাপ শোষে বিক্রিয়া হবে। যে কোনো একটা হতে হবে, তাপ উৎপাদক নয় তাপ শোষে বিক্রিয়া হতে হবে। তাহলে চিন্তা করে দেখো, ডেল্টা এইচ মিক্সিং 0 হতে পারে না কখনো, কোনো দ্রবণের ক্ষেত্রে হবে না, তাহলে বাস্তবে কখনো আদর্শ দ্রবণ নেই। এবার ডেল্টা ভি সলিউশন, আমি 20 ml, এটা 20 ml নিয়েছি, এটা 10 ml নিয়েছি, মিশে 30 ml। অ্যাকচুয়ালি 20 ml আর 10 ml মেশালে কখনো 30 ml, খুব সূক্ষ্ম যদি এক্সপেরিমেন্ট করা হয় তাহলে কখনো 20-10 মেশালে 30 হবে না। কেন হবে না? কারণটা হচ্ছে, ধরো এই 20 আর 10 যখন মেশালে এই 20-র অণুগুলোর বা 10-এর অণুগুলোর যে আকর্ষণ বল ছিল, যখন একসঙ্গে মেশালে এ মিশিয়েছি, এখানে এ আছে, এখানে বিবি আছে, এখানে এ বি হয়ে গেছে, যদি এদের থেকে এই আকর্ষণ বলটা বেশি হয় তাহলে এই অণুগুলো যত দূরে ছিল এই অণুগুলো তার থেকে যেটা কাছে চলে আসবে। একে সরিয়ে দিয়ে বি ঢুকেছে, যদি এর আকর্ষণ বলের থেকে এ আর বি এর আকর্ষণ বল বেশি হয় তাহলে কি হবে, আকর্ষণ বল বেশি হলে অণুগুলো কাছে চলে আসবে। আর অণুগুলো যদি কাছে চলে আসে তাহলে আয়তনের সংকোচন হবে। তাহলে 20 আর 10 30 মেশালে কখনো 30 পাবো না, হয়তো 29 হয়ে গেল, কি 29.9 হয়ে গেল। কি বললাম বোঝা গেল? আবার যদি এই আকর্ষণ বলের থেকে এই আকর্ষণ বল কম হয়, এই যে এ আর বিবির যে আকর্ষণ বল তার থেকে এবির যদি আকর্ষণ বল কমে যায় তাহলে অণুগুলো কোথায় চলে যাবে? আকর্ষণ বল কমে গেলে এরা যতটা কাছে ছিল এ আর বি ততটা কাছে আসতে পারবে না, তারা দূরে চলে যাবে। আর যদি তারা দূরে চলে যায় তাহলে আয়তনের পরিমাণ কি হয়ে যাবে? তার মানে আয়তনের পরিমাণ বেড়ে যাবে। তার মানে দুটো তরলকে যদি আমি মেশাই তাহলে তা মেশানোর আগে যে আয়তন ছিল মেশানোর পরে কিন্তু আয়তন একই থাকবে না। হয় আয়তন সামান্য, খুব সূক্ষ্ম যদি এক্সপেরিমেন্ট করি তাহলে লক্ষ্য করা যায় আয়তন হয় সামান্য কমে যাবে, নয় আয়তন সামান্য বেড়ে যাবে। তার মানে ডেল্টা ভি সলিউশন মেশানোর আগে আর পরে আয়তনের পরিবর্তন সমান হবে না। আয়তনের পরিবর্তন কখনো মেশানোর আগে যে আয়তন পরের আয়তন সমান হবে না, আয়তন হয় কম হবে নয় বেশি হবে। তার মানে ডেল্টা ভি সলিউশন কখনো 0 হতে পারে না। তাই প্রকৃতিতে, পৃথিবীতে আমরা যত দ্রবণ তৈরি করতে পারি সেই সব দ্রবণ হচ্ছে অনাদর্শ দ্রবণ। তবু কিছু দ্রবণ যেসব অণুর আকর্ষণ বল প্রায় সমান তারা অনেকটা আদর্শ দ্রবণের মতো আচরণ করে। তাহলে আদর্শ দ্রবণের শর্ত কি বললাম? আদর্শ দ্রবণ হতে গেলে এই দুটো ভ্যালু 0 হতে হবে, কিন্তু নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে ওই দুটো প্যারামিটার 0 নয়। আদর্শ দ্রবণে একই অণু আর ভিন্ন অণুর আকর্ষণ বল সমান হতে হয়, কিন্তু অনাদর্শ দ্রবণে একই অণু ভিন্ন অণুর আকর্ষণ বল সমান হতে পারে না। ঠিক আছে, কি বললাম? তাহলে এইটা গেল আদর্শ আর অনাদর্শ দ্রবণ। এবার এই যে অনাদর্শ দ্রবণ, অনাদর্শ দ্রবণ মানে কি বলেছিলাম? যারা রাউল্টের সূত্র সঠিকভাবে মানবে না তারা অনাদর্শ দ্রবণ। ঠিক আছে, মানবে না কেন আমি বলে দিলাম, যে রাউল্টের সূত্রে একই অণু আর ভিন্ন অণুর আকর্ষণ বল সমান এই ধরে নিয়ে করা হয়েছে, কিন্তু এটা বাস্তবে সম্ভব নয়। এইবার হচ্ছে তাহলে এই যে অনাদর্শ দ্রবণ যারা পেলাম তাদের তাহলে রাউল্টের সূত্র থেকে বিচ্যুতি দেখা যায়। তাহলে রাউল্টের সূত্র থেকে অনাদর্শ দ্রবণের বিচ্যুতি দেখা যায়। এখন বিচ্যুতি দু রকম হতে পারে, একটাকে বলে পজিটিভ ডেভিয়েশন আর একটাকে বলে নেগেটিভ ডেভিয়েশন। মানে একটাকে বলে ধনাত্মক বিচ্যুতি আর একটাকে বলে ঋণাত্মক বিচ্যুতি। এবার প্রশ্ন, ধনাত্মক বিচ্যুতি কাকে বলে? পজিটিভ ডেভিয়েশন। ধনাত্মক বিচ্যুতি হচ্ছে যখন পরীক্ষালব্ধ বাষ্পচাপ আমরা দুভাবে মাপতে পারি বলেছি, একটা হচ্ছে রাউল্টের সূত্র থেকে মাপতে পারি, আর একটা বলেছিলাম ম্যানোমিটার যন্ত্র দিয়ে মাপতে পারি পরীক্ষা করে। তাহলে আমরা দুভাবে মাপতে পারি বাষ্পচাপ। একটা হচ্ছে পরীক্ষালব্ধ, মানে পরীক্ষা করে ম্যানোমিটার যন্ত্র দিয়ে যা বলেছিলাম এক্সপেরিমেন্ট করে বার করা যায়, আর একটা বলেছিলাম রাউল্টের সূত্র থেকে। যদি দেখা যায় P practical greater than P1 x10 plus P2 x20, এটা আমি বোঝাতে চাইছি রাউল্টের সূত্র থেকে, মানে P theoretical। যদি বাষ্পচাপের পরীক্ষালব্ধ মান, পরীক্ষালব্ধ বাষ্পচাপ যদি রাউল্টের সূত্র থেকে প্রাপ্ত বাষ্পচাপের থেকে বেশি হয়, ভালো করে দেখতে হবে যে পরীক্ষালব্ধ P প্র্যাকটিক্যাল এটা পরীক্ষালব্ধ বাষ্পচাপ, আর এই ফর্মুলাকে যেটা রাউল্টের সূত্রের ফর্মুলা, তাহলে এটা রাউল্টের সূত্র থেকে বাষ্পচাপ। যদি পরীক্ষালব্ধ বাষ্পচাপ যদি এই দুটো সমান হয় তাহলে তো আদর্শ দ্রবণ।
কিন্তু প্রকৃতিতে কোনো আদর্শ দ্রবণ নেই, বাস্তব তৈরি করতে পারি না, তবু আচরণ করে বলেছি। তাহলে আদর্শ দ্রবণ থেকে অনাদর্শ দ্রবণ দুরকম বিচ্যুতি দেখাতে পারে, একটা পজিটিভ বিচ্যুতি, একটা নেগেটিভ বিচ্যুতি। পজিটিভ ডেভিয়েশন, নেগেটিভ ডেভিয়েশন দেখাতে পারে। কখন পজিটিভ বিচ্যুতি হবে বা পজিটিভ ডেভিয়েশন হবে? যখন রাউল্টের সূত্র থেকে প্রাপ্ত বাষ্পচাপ অপেক্ষা পরীক্ষালব্ধ বাষ্পচাপ সমান হয়ে যাবে। কি বললাম? যখন রাউল্টের সূত্র থেকে প্রাপ্ত বাষ্পচাপ অপেক্ষা পরীক্ষালব্ধ বাষ্পচাপটা বেশি হবে, তখন তাকে আমরা বলবো রাউল্টের সূত্রের পজিটিভ ডেভিয়েশন বা ধনাত্মক বিচ্যুতি। তার মানে রাউল্টের সূত্রের বাষ্পচাপ কম আর পরীক্ষালব্ধ বাষ্পচাপ বেশি। এবার প্রশ্ন, রাউল্টের সূত্র থেকে আমি যে বাষ্পচাপ মেপেছি তার থেকে পরীক্ষালব্ধ বাষ্পচাপটা কেন বেশি হয়েছে? রাউল্টের যে সূত্র আদর্শ দ্রবণ, সেখানে বলা হয়েছে ভিন্ন একই ভিন্ন সব অণুর আকর্ষণ বল সমান। এখন তুমি চিন্তা করো, মেশানোর পরে যখন দ্রবণ তৈরি করব, সেই দ্রবণের যদি আকর্ষণ বল কমে যায়, আকর্ষণ যদি কমে যায় তাহলে বাষ্প বেশি বেরোবে। একটা অণুকে যদি টেনে ধরে রাখে, আকর্ষণ যদি বেশি হয় তাহলে বাষ্প কম বেরোবে। তাহলে মেশানোর পরে যদি আকর্ষণ বল কমে যায়, এ আর বিবি ছিল, এদের যে আকর্ষণ বল ছিল, এ এর আকর্ষণ বল, বিবি এদের মোট আকর্ষণ যা ছিল দুজনের, মেশানোর পরে এর পাশে বি এসছে, এর পাশে যখন বি এসছে সেই আকর্ষণ বল যদি কমে যায় তাহলে টেনে ধরে রাখতে পারবে না তারা, তাহলে দ্রুত বাষ্প বেরোবে। কিন্তু রাউল্টের সূত্রে ক্যালকুলেশনটা এসেছিল যখন বাষ্পচাপের যখন আকর্ষণ বল সব সমান হবে। তাহলে তুমি চিন্তা করে দেখো যে এই ক্ষেত্রে কখন রাউল্টের সূত্রে ধনাত্মক বিচ্যুতি দেখা যাবে, তাহলে কোন বাষ্পচাপ বেশি? রাউল্টের সূত্র থেকে আমি যে বাষ্পচাপ পাচ্ছি তার থেকে পরীক্ষালব্ধ বাষ্পচাপ বেশি হতে হবে। তাহলে এবার সেখান থেকে ভাবতে হবে যে পরীক্ষালব্ধ বাষ্পচাপ আবার কখন বেশি হতে পারে? না, আকর্ষণ বল যদি কমে যায়। দুটো তরলকে মেশালাম, এই দুটো তরলের বাষ্পচাপের থেকে পরীক্ষালব্ধ বাষ্পচাপ বেশি হয়ে গেছে, মানে মোট বাষ্পচাপ যেটা সেটা বেশি হয়ে যাচ্ছে রাউল্টের সূত্র থেকে বেশি হয়ে যায়। কেন বেশি হয়েছে? রাউল্টের সূত্র যা আকর্ষণ বল ধরেছিল এখানে আকর্ষণ বল কমে গেছে, তাহলে আকর্ষণ কমে গেছে বলেই বাষ্প বেশি বেরোচ্ছে। তাহলে রাউল্টের সূত্রের ধনাত্মক বিচ্যুতি কখন দেখা যাবে? যখন মেশানোর পরে আকর্ষণ বল কমে যাবে, তখনই তাহলে বেশি পরিমাণে বাষ্প বেরোবে, ফলে বাষ্পচাপের মান বৃদ্ধি পাবে। তাহলে একই অণুর আকর্ষণ বলের থেকে ভিন্ন অণুর আকর্ষণ বল যদি কমে যায় তখন বাষ্পচাপের মান বেড়ে যায়, তখন রাউল্টের সূত্রের ধনাত্মক বিচ্যুতি। তাহলে ধনাত্মক বিচ্যুতি কাকে বলে আমি বললাম, রাউল্টের সূত্র থেকে যা বাষ্পচাপ পাবো পরীক্ষালব্ধ বাষ্পচাপ বেশি হতে পারে। তাহলে ধনাত্মক বিচ্যুতির শর্ত কি বললাম? যে একই অণুর আকর্ষণ বল থেকে ভিন্ন অণুর আকর্ষণ বল কম হতে হবে, আর আকর্ষণ বল যদি কম হয় তাহলে বেশি পরিমাণে বাষ্প বেরোবে, ফলে বাষ্পচাপ বেড়ে যাবে। 1 2 নম্বর, যদি মেশানোর পরে আকর্ষণ কম হলে তাহলে পজিটিভ ডেভিয়েশন কখন বেশ হবে? আকর্ষণ বল কমে গেলে। কমে গেলে মানে মেশানোর আগে যে আকর্ষণ বল ছিল একই অণুর, মেশানোর পরে যে ভিন্ন অণু তো পরপর এসছে তাদের আকর্ষণ কমে গেলে। আচ্ছা, এবার ভাবতে হবে যে আকর্ষণ যদি কমে যায়, তাহলে পজিটিভ ডেভিয়েশনে ডেল্টা এইচ মিক্সিং সমান পজিটিভ হবে আর ডেল্টা ভি সলিউশন হবে পজিটিভ। তার মানে পজিটিভ ডেভিয়েশনে দুজনেই হবে পজিটিভ। এই যে ডেল্টা ভি সলিউশন পজিটিভ কেন বললাম বুঝলে বোঝা যাবে যে মেশানোর আগে আকর্ষণ বল বেশি ছিল, মানে অণুগুলো কাছাকাছি ছিল বলে আয়তন কম ছিল। আয়তন কম ছিল মানে নর্মাল যা ছিল, মেশানোর পরে আকর্ষণ কমে গেছে, আর আকর্ষণ কমে গেলে অণুগুলো দূরে চলে গেছে, ফলে আয়তন বেড়ে গেছে। তাহলে ডেল্টা ভি সলিউশন মানে কি? ডেল্টা ভি সলিউশন মানে ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। তাহলে এবার বলো ফাইনাল ইনিশিয়ালের মধ্যে কোনটা বড় কোনটা ছোট? না, মেশানোর পরে তো আকর্ষণ কমে গেছে, আকর্ষণ পরে আয়তন বেড়ে গেছে, তাহলে ফাইনালটা বড় ইনিশিয়ালটা কম, সেই জন্য এটা সেটা পজিটিভ এসছে। হয়েছে কি বললাম? আর ডেল্টা এইচ পজিটিভ মানে কি? ডেল্টা এইচ নেগেটিভ হলে তো তাপ শোষী, ডেল্টা এইচ পজিটিভ মানে তাপ উৎপাদক বিক্রিয়া। সরি, ডেল্টা এইচ নেগেটিভ মানে ডেল্টা এইচ পজিটিভ, এখানে আমরা পড়েছি ডেল্টা এইচ 0 মানে তাপ উৎপাদক শোষী না, ডেল্টা এইচ নেগেটিভ মানে তাপ শোষী বিক্রিয়া, ডেল্টা এইচ পজিটিভ মানে তাপ কি উৎপাদক, ডেল্টা এইচ নেগেটিভ মানে তাপ শোষী বিক্রিয়া, ডেল্টা এইচ পজিটিভ মানে তাপ উৎপাদক বিক্রিয়া। যেমন এ থেকে বি, এ 80 এ 100, তাহলে ডেল্টা এইচ সমান ফাইনাল এটা হচ্ছে তাপ উৎপাদন, 80 ছিল 100 মানে তাপ শোষী বিক্রিয়া, ফাইনাল মাইনাস ইনিশিয়াল
সমান 20। তার মানে ডেল্টা এইচ পজিটিভ, এটা হচ্ছে তাপশোষী প্রক্রিয়া, আর ডেল্টা এইচ নেগেটিভ মানে তাপ উৎপাদক বিক্রিয়া। তারপরে ডেল্টা এইচ এখানে পজিটিভ হয়েছে মানে এটা নিশ্চয়ই কি বিক্রিয়া হয়েছে? তাপশোষী বিক্রিয়া, তাপশোষী বিক্রিয়া হয়েছে। তার মানে আগে আকর্ষণ বেশি ছিল, ফলে ভাঙতে গেলে বেশি শক্তি নিয়েছিল, আর গড়ার ফলে কম শক্তি ছেড়েছে। ঠিক আছে, কি বললাম? আচ্ছা, বেশি শক্তি নিয়েছে, কম শক্তি ছেড়েছে, তাহলে তাপশোষী প্রক্রিয়া। ডেল্টা এইচ পজিটিভ হলে তাপশোষী প্রক্রিয়া, ডেল্টা এইচ নেগেটিভ হলে তাপ উৎপাদক বিক্রিয়া। ঠিক আছে, কি বললাম? তাহলে এটা তাপশোষী প্রক্রিয়া। তাহলে তাহলে পজিটিভ ডেভিয়েশনের 3টে শর্ত। আকর্ষণ বল কমে যাবে, প্রক্রিয়াটা ডেল্টা এইচ পজিটিভ হয়েছে, আর ডেল্টা ভি সলিউশন কি হয়েছে? ডেল্টা ভি সলিউশন, এই যে তাপশোষী ডেল্টা এইচ পজিটিভ হলে তাপশোষী আমি দেখিয়ে দিলাম, এটা 80, এটা 100, 20 ক্যালোরি তাপ নিয়েছে, তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল পজিটিভ মানে তার তাপশোষী প্রক্রিয়া। তার মানে তাহলে এটা হচ্ছে পজিটিভ ডেভিয়েশন। এবার প্রশ্ন, ঋণাত্মক বিচ্যুতি কাকে বলে? লক্ষ্য করো, ঋণাত্মক বিচ্যুতি। ঋণাত্মক বিচ্যুতি মানে হচ্ছে যে রাউল্টের যে সূত্র, রাউল্টের সূত্র থেকে প্রাপ্ত বাষ্পচাপ অপেক্ষা যদি পরীক্ষালব্ধ বাষ্পচাপ কম হয়, রাউল্টের সূত্র থেকে প্রাপ্ত বাষ্পচাপ অপেক্ষা যদি পরীক্ষালব্ধ বাষ্পচাপ কমে যায়, তাহলে তাকে বলে রাউল্টের সূত্রের নেগেটিভ বিচ্যুতি। তার মানে রাউল্টের সূত্র যা বাষ্পচাপ মেপে দেবে, পরীক্ষা করে দেখা গেছে কমে গেছে। এবার প্রশ্ন, পরীক্ষালব্ধ ফল কেন কমে গেল? নিশ্চয়ই মেশানোর আগে যে আকর্ষণ বল ছিল, মেশানোর পরে তাহলে আকর্ষণ বল নিশ্চয়ই বেড়ে গেছে, আর আকর্ষণ বল বেড়ে যাওয়ার জন্যে বেশি পরিমাণে বাষ্প বেরোতে পারছে না, তাই পরীক্ষালব্ধ বাষ্পচাপ কমে গেছে। তাহলে নেগেটিভ বিচ্যুতি কখন দেখা যায় বলেছি না, যখন রাউল্টের সূত্র থেকে প্রাপ্ত বাষ্পচাপটা থেকে পরীক্ষালব্ধ বাষ্পচাপ কমে যাবে। তাহলে এই বাষ্পচাপটা কেন কমে গেল? পরীক্ষা করে দেখা যাচ্ছে বাষ্পচাপ কমে যাচ্ছে, রাউল্টের সূত্র যা দিয়েছে আসছে না, নিশ্চয়ই তাহলে আকর্ষণ বল পরে বেড়ে গেছে। আর আকর্ষণ যদি বেড়ে যায় তাহলে বেশি পরিমাণে বাষ্প বেরোতে পারবে না, আর বেশি পরিমাণে বাষ্প যেহেতু বেরোতে পারবে না, তাই বাষ্পচাপ কমে গেছে। তাহলে নেগেটিভ বিচ্যুতি কখন দেখা যাবে? নেগেটিভ বিচ্যুতি কখন দেখা যাবে? যখন আকর্ষণ বল বেড়ে যায়। আকর্ষণ বল যখন বেড়ে যায়, আকর্ষণ বল যখন বেড়ে যায়। আকর্ষণ বল বেড়ে যায় মানে কি বলতে চাইছি? মেশানোর আগে যে আকর্ষণ বল ছিল, পরে যদি আকর্ষণ বল বেড়ে যায়, তখন সেটা বাষ্পচাপটা কমে যায়, এটা মাথায় রাখতে হবে। আর এই ক্ষেত্রে ডেল্টা এইচ মিক্সিং নেগেটিভ আর ডেল্টা ভি সলিউশন নেগেটিভ, দুটোই নেগেটিভ। দেখো, দুটোই নেগেটিভ। আগে ডেল্টা ভি সলিউশন কেন নেগেটিভ? এটা আকর্ষণ বেড়ে যায়, ডেল্টা ভি সলিউশন। আচ্ছা, ভি ফাইনাল জিনিস আগে বলো, তাহলে আকর্ষণ ফার্স্ট পয়েন্ট বলে যে আকর্ষণ বল বেড়ে গেছে। আচ্ছা, আকর্ষণ যদি বেড়ে যায়, তাহলে মেশানোর আগে আয়তন যদি 20 আর 10 থাকে, মেশানোর পরে আকর্ষণ বেড়ে গেলে অণুগুলো ওই এ আর বি যতটা কাছে দূরে ছিল, মেশানোর পরে এ আর বি এর আকর্ষণ বল বেড়ে গেছে, আকর্ষণ বেড়ে গেলে কাছে চলে আসছে, কাছে চলে আসছে। মনে করো আগে ফাইনাল 29, আগে ছিল 30, ওই যে 20 আর 10 মেশালে আগে 30 ছিল, মেশানোর পরে দেখলাম 29, কেন? আকর্ষণ বল বেড়ে গেছে, মেশানোর আকর্ষণ বেড়ে গেলে ওগুলো কাছে চলে এসেছে, কাছে আয়তন হ্রাস পেয়েছে, তাহলে চিন্তা করে এটা নেগেটিভ হয়েছে। তার মানে আকর্ষণ বল যেহেতু বেড়ে গেছে, আয়তন পরে যদি আয়তন বেড়ে যায় তাহলে ডেল্টা ভি সলিউশন পজিটিভ হয়, আর পরে যদি আয়তন কমে যায় দেখিয়ে দিলাম তার নেগেটিভ হবে। তাহলে যেহেতু আকর্ষণ বল বেড়ে গেছে, তাই আয়তন কমে গেছে, তাই এটা হবে নেগেটিভ। তাহলে এই দুটোই নেগেটিভ হয়েছে। কি বললাম? ডেল্টা এইচ নেগেটিভ, ডেল্টা এইচ পজিটিভ, আর এটা হচ্ছে ডেল্টা এইচ নেগেটিভ। ঠিক আছে, ডেল্টা এইচ নেগেটিভ মানে তাপ উৎপাদক বিক্রিয়া, তাপ উৎপাদক বিক্রিয়া, তাই তো নাকি? তাপ উৎপাদক বিক্রিয়া, কারণ ডেল্টা এইচ পজিটিভ হচ্ছে তাপ শোষক বিক্রিয়া। তাহলে ডেল্টা এইচ মিক্সিং নেগেটিভ আর ডেল্টা ভি মিক্সিং পজিটিভ। ডেল্টা এইচ সমান এইচ ফাইনাল মাইনাস এইচ ইনিশিয়াল। আচ্ছা, এ থেকে বি, আচ্ছা এটা 100, এটা ধরলাম 80। আচ্ছা, 100 থেকে 80, তাহলে এটা বলতে পারি ফাইনাল 80 মাইনাস 100 সমান নেগেটিভ। তাহলে এটা হচ্ছে কি প্রক্রিয়া? এটা হচ্ছে তাপ উৎপাদক। ছিল 100, এখন আছে 80, তাহলে 20 ছেড়ে দিয়েছে, তাহলে ডেল্টা নেগেটিভ তাপ উৎপাদক বিক্রিয়া। তাহলে এখানে বলছে তাপ উৎপাদক বিক্রিয়া,
কারণ পরে আগে আকর্ষণ বল কম ছিল, পরে আকর্ষণ বল বেড়ে গেছে, আকর্ষণ বল বেড়ে গেছে মানে আকর্ষণ যত বেশি হয় তত বেশি তাপ উৎপন্ন করবে, তাহলে যা নিয়েছে ভাঙতে গেলে তার থেকে বেশি তাপ উৎপন্ন করে, তাই তাপ উৎপাদক বিক্রিয়া, তাই ডেল্টা ইজ নেগেটিভ। তাহলে এইটুকু মনে রাখার জন্য বলছি, এটা হচ্ছে বুঝতে হবে আগে, মনে রাখার জন্য আমি বলছি যে পজিটিভ ডেভিয়েশনে ডেল্টা ইজ ডেল্টা ভি এই দুটো রাশি পজিটিভ হবে বোঝার উপরে, আর নেগেটিভ ডেভিয়েশনে ডেল্টা ইজ আর ডেল্টা ভি দুটোই নেগেটিভ হবে। এটা কিন্তু বোঝার জন্য একটা ভালো জায়গা, ঠিক আছে? কি বললাম, এখানে দুটোই পজিটিভ হবে আর ওখানে কিন্তু দুটোই নেগেটিভ হবে, এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে ডেভিয়েশন একটা হচ্ছে ধনাত্মক বিচ্যুতি আর একটা হচ্ছে ঋণাত্মক বিচ্যুতি। শর্ত কি ধনাত্মক বিচ্যুতি, ঋণাত্মক শর্ত কি, কেন এই শর্ত হয়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আচ্ছা, এইবার এই যে আমি ধনাত্মক বিচ্যুতি ঋণাত্মক বিচ্যুতি বললাম রাউল্টের সূত্র থেকে, এটাকে যদি আমি একটা লেখচিত্র করি, একটা দ্রাবক, এটা P1 0 আর এইটা P2 0, এটা বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, এটা বিশুদ্ধ দ্রাবের বাষ্পচাপ, এইটা ছিল দ্রবণের বাষ্পচাপ, এটা দ্রবণের বাষ্পচাপ। এটা দ্রবণের বাষ্পচাপ। আচ্ছা, এ বরাবর মোল সংখ্যা আর এই বরাবর বাষ্পচাপ, এই বাষ্পচাপ এটা বরাবর মোল সংখ্যা নিলাম। আচ্ছা, এইবার পজিটিভ বিচ্যুতি মানে কি, রাউল্টের সূত্র থেকে, এটা হচ্ছে দ্রবণের বাষ্পচাপ রেখা, এটা দ্রবণ, এটা দ্রবণের বাষ্পচাপ রেখা, আমি ছোট করে লিখলাম, এটা দ্রবণের বাষ্পরেখা। পজিটিভ বিচ্যুতি বা পজিটিভ বিচ্যুতি মানে কি বোঝায়, রাউল্টের সূত্র থেকে তুমি যা বাষ্পচাপ পাবে যদি পরীক্ষালব্ধ বাষ্পচাপ তার থেকে বেশি হয়ে যায়, মানে এটা কার সূত্র থেকে গ্রাফটা এঁকেছি, এটা হচ্ছে রাউল্টের সূত্র থেকে গ্রাফ এঁকেছি, কিন্তু পরীক্ষালব্ধ বাষ্পচাপ এর থেকে যদি বেশি হয় তাহলে পজিটিভ বিচ্যুতি, তাহলে পরীক্ষালব্ধ বাষ্পচাপ বেশি মানে সেই বাষ্পের রেখাটা উপর দিয়ে যাবে, তার মানে তাহলে এটা হচ্ছে পজিটিভ ডেভিয়েশনের জন্য। তাহলে এটা কোন দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য, এটা আদর্শ দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে? রাউল্টের সূত্র থেকে এটা বাষ্পচাপ রেখা, যদি এর থেকে পরীক্ষালব্ধ বাষ্পচাপ বেশি হয়ে যায় তখন তাকে বলে পজিটিভ ডেভিয়েশন, আর যদি এখান থেকে পরীক্ষালব্ধ বাষ্পচাপ কম হয়ে যায় তখন তাকে বলে নেগেটিভ বিচ্যুতি। তাহলে এটা হচ্ছে আদর্শ দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য, এটা হচ্ছে পজিটিভ বিচ্যুতি, অর্থাৎ রাউল্টের সূত্র থেকে যা প্রাপ্ত পেয়েছি পরীক্ষালব্ধ বাষ্পচাপ তার থেকে বেড়ে গেছে, রাউল্টের সূত্র থেকে বাষ্পচাপ পেয়েছি পরীক্ষালব্ধ বাষ্পচাপ কমে গেছে, এটা হচ্ছে পজিটিভ ডেভিয়েশন, এটাকে বলে নেগেটিভ ডেভিয়েশন, ঠিক আছে? তাহলে লেখচিত্র দ্বারা যদি বলে ধনাত্মক ঋণাত্মক বিচ্যুতির লেখচিত্র অঙ্কন করো, তাহলে এখান থেকে আমি ধনাত্মক আর ঋণাত্মক বিচ্যুতির লেখচিত্র আমরা অঙ্কন করতে পারি। আচ্ছা, যেমন ইথাইল অ্যালকোহল ছিল, আমি এই ইথাইল অ্যালকোহলের মধ্যে যোগ করলাম অ্যাসিটোন, এই ইথাইল অ্যালকোহলের মধ্যে আমি যোগ করলাম অ্যাসিটোন। এখন এই যে ইথাইল অ্যালকোহলের মধ্যে অ্যাসিটোন যোগ করলে দেখা যাচ্ছে ইথাইল অ্যালকোহলের যা বাষ্পচাপ ছিল বাষ্পচাপ তার থেকে বেড়ে গেছে, তাহলে এটা রাউল্টের সূত্রের ধনাত্মক বিচ্যুতি। কি বললাম বোঝা গেল, ইথাইল অ্যালকোহলের বাষ্পচাপ যা ছিল তার থেকে ওর মধ্যে অ্যাসিটোন যোগ করলে দেখা যাচ্ছে দ্রবণটার বাষ্পচাপ ওই ইথাইল অ্যালকোহল বা অ্যাসিটোনের পৃথক পৃথক বাষ্পচাপের থেকে বেড়ে গেছে। তাহলে বাষ্পচাপ যেহেতু দ্রবণের বেড়ে গেছে তাহলে এটাকে বলতে হয় রাউল্টের সূত্রের ধনাত্মক বিচ্যুতি। কেন বেড়ে গেছে ভেবে দেখো, এই যে ইথাইল অ্যালকোহল দিয়েছ, ইথাইল অ্যালকোহলের মধ্যে শক্তিশালী হাইড্রোজেন বন্ড কাজ করছে, হাইড্রোজেন বন্ড কাজ করছে এই ইথাইল অ্যালকোহলের মধ্যে। এইবার আমি যেই ইথাইল অ্যালকোহলের মধ্যে অ্যাসিটোন যোগ করব, তখন ইথাইল অ্যালকোহলে আর অ্যাসিটোন যোগ করলে তখন এই হাইড্রোজেন বন্ডটা নষ্ট হয়ে যাচ্ছে পরে, কারণ ইথাইল অ্যালকোহলগুলো যেমন পরপর যুক্ত ছিল, ওর মধ্যে অ্যাসিটোন দিলে অ্যাসিটোন আর ইথাইল অ্যালকোহল পরপর অতগুলো একসঙ্গে যুক্ত থাকার এর ভেতরে অ্যাসিটোন ঢুকে যাচ্ছে, ফলে হাইড্রোজেন বন্ড নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে কি শিখলাম, আগে হাইড্রোজেন বন্ডটা ছিল যেটা শক্তিশালী আকর্ষণ বল, যেই ওর মধ্যে অ্যাসিটোন মেশালাম তখন অ্যালকোহল অণুগুলোর মধ্যে আর হাইড্রোজেন বন্ধন দেখা যাচ্ছে না, আর হাইড্রোজেন বন্ধন যেহেতু দেখা যাচ্ছে না
সেই জন্য ওদের আকর্ষণ বল কমে গেছে। আর আকর্ষণ বল যদি কমে যায় তাহলে বেশি পরিমাণে বাষ্প নির্গত হচ্ছে, তাই এটাকে বলে রাউল্টের সূত্রের ধনাত্মক বিচ্যুতি। তাহলে ধনাত্মক বিচ্যুতি সৃষ্টিকারী দ্রবণ, বইতে বেশ কিছু দ্রবণ আছে, নিজেদের দেখে নিতে হবে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। ইথাইল অ্যালকোহলের মধ্যে অ্যাসিটন যোগ করলে ইথাইল অ্যালকোহল অণুগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধন ছিল, এখন সেই হাইড্রোজেন বন্ধনগুলো থাকবে না, কারণ ইথাইল অ্যালকোহল অণুগুলোর মাঝে মাঝে কে ঢুকে যাচ্ছে? অ্যাসিটন ঢুকে যাচ্ছে। ফলে হাইড্রোজেন বন্ধন যেহেতু নষ্ট হয়ে গেছে তাই বাষ্পচাপ বেড়ে গেছে, তাহলে এটা হচ্ছে রাউল্টের সূত্রের ধনাত্মক বিচ্যুতি। আবার ক্লোরোফর্ম আর অ্যাসিটোন এদের মেশানো হলো। এখানে দেখা যায় এই যে ক্লোরোফর্ম অ্যাসিটোন যখন আলাদা আলাদা পাত্রের মধ্যে ছিল, এদের মধ্যে কিছু ডাইপোল অর্থাৎ ক্লোরোফর্ম অণু যারা ছিল তাদের মধ্যে ডাইপোল আকর্ষণ, মানে ক্লোরোফর্মের যে দুটো পোল আছে পজিটিভ নেগেটিভ, ওই পজিটিভ বা নেগেটিভ পোল। অ্যাসিটোন যেমন, এর মধ্যে দুটো পোল আছে, চিন্তা করো, এই অ্যাসিটোন, এটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস। আর একটা অ্যাসিটোন লিখছি, এখানে কার্বন আছে, কিছু নেই মানে কার্বন আছে, আমি লিখে দিচ্ছি কার্বন, অসুবিধা যাতে না হয়। এই এখানে অ্যাসিটোন উল্টোভাবে লিখলাম, এই এটা ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ। তাহলে বল এখানেও দুটো পোল আছে, তো এটাকে ডাইপোল বলতে পারি, এখানেও দুটো পোল আছে ডাইপোল। তাহলে এই ডাইপোল আকর্ষণ করবে, মানে অণুগুলো যখন এইভাবে বিপরীত দিকে থাকবে আকর্ষণ করবে, তাহলে এটাকে বলে ডাইপোল। এই ডাইপোল আর এই ডাইপোলের মধ্যে আকর্ষণ বল। তাহলে অ্যাসিটোনের মধ্যেও যেমন ডাইপোল আকর্ষণ বল আছে, তেমন কে ক্লোরোফর্মের মধ্যেও ডাইপোল আকর্ষণ বল আছে। এবার আমি করলাম কি, এই অ্যাসিটোন আর ক্লোরোফর্ম এই দুজনকে একসঙ্গে মিশিয়ে দিলাম। যেই অ্যাসিটোন আর ক্লোরোফর্ম একসঙ্গে মিশিয়ে দেবো, তখন দেখা যাচ্ছে এই ক্লোরোফর্ম আর এই অ্যাসিটোন দুটোকে একসঙ্গে মিশিয়ে দিলাম এই পাত্রের মধ্যে, দুটোকে একসঙ্গে মেশানো আছে এই পাত্রের মধ্যে। এখন ক্লোরোফর্মের এইচটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, কিন্তু ওই কার্বনটা আবার যুক্ত কি তিনটে ইলেকট্রোনেগেটিভ মৌল ক্লোরিনের সঙ্গে। তার মানে এই ক্লোরিন করছে কি, এই কার্বনের কাছ থেকে ইলেকট্রন টেনে নিচ্ছে। আর ক্লোরিন যেহেতু কার্বনের কাছ থেকে ইলেকট্রন টেনে নিচ্ছে, তাহলে এবার কার্বনটা না তীব্র ইলেকট্রোনেগেটিভ। যদিও আমরা জানি তীব্র ইলেকট্রন মৌল বলতে আমরা তিনজনকে বুঝি, ফ্লোরিন, অক্সিজেন আর নাইট্রোজেন, কিন্তু এখানে তবুও কার্বনটা কিন্তু তীব্র ইলেকট্রোনেগেটিভের মতন আচরণ করছে। সে একা নেগেটিভ না, ইলেকট্রোনেগেটিভ না, তীব্র এখানে আচরণ করছে। কেন? ওই কার্বনের সঙ্গে কে যুক্ত আছে? ওই কার্বনের সঙ্গে যুক্ত আছে তিনটে কে না, তিনটে ক্লোরিন। আর ক্লোরিন যেহেতু তীব্র নেগেটিভ, ওরা কার্বন থেকে ইলেকট্রন টানছে, কার্বন হাইড্রোজেন থেকে ইলেকট্রন টানছে, তাই হাইড্রোজেনটা ডেল্টা পজিটিভ হচ্ছে অনেকটা বেশি, আর অক্সিজেনটা ডেল্টা নেগেটিভ, তাই এদের মধ্যে হাইড্রোজেন বন্ড, এটাকে বলে এইচ বন্ড। এই এইচ বন্ডের সৃষ্টি হয়েছে। তাহলে চিন্তা করো, যখন ক্লোরোফর্ম অ্যাসিটোন আলাদা আলাদা ছিল তখন ক্লোরোফর্মের অণুগুলোর মধ্যে ডাইপোল আকর্ষণ বল কাজ করছিল। আবার যখন অ্যাসিটোন আলাদা ছিল তখন অ্যাসিটোনের অণুগুলোর মধ্যেও ডাইপোল আকর্ষণ বল কাজ করছিল। যখন দুটোকে তুমি একসঙ্গে মিশিয়ে দিলে তখন ক্লোরোফর্ম আর অ্যাসিটোন এদের মধ্যে শক্তিশালী হাইড্রোজেন বন্ড। শক্তিশালী কোন সেন্সে বলছি না, আগে যা ডাইপোল আকর্ষণ বল ছিল তার থেকে কিন্তু এই হাইড্রোজেন বন্ডটা শক্তিশালী। তাহলে মেশানোর পরে অণুগুলোর মধ্যে আকর্ষণ বল বেড়ে গেছে, আর আকর্ষণ বল যদি বেড়ে যায় তাহলে বাষ্পের পরিমাণ কমে যাবে, আর বাষ্পের পরিমাণ যদি কমে যায় তাহলে বাষ্পচাপ কমে যাবে। তাই মেশানোর পরে বাষ্পচাপ কমে গেছে, আর মেশানোর পরে যদি বাষ্পচাপ কমে যায় তখন তাকে আমরা বলবো রাউল্টের সূত্রের কি বিচ্যুতি না, তাকে আমরা বলবো রাউল্টের সূত্রের ঋণাত্মক বিচ্যুতি। কি বললাম বোঝা গেল? তাহলে আমরা দুটো জিনিস শিখলাম, যে আগের দ্রবণটা আমি দেখিয়েছিলাম ক্লোরোফর্ম আর অ্যাসিটোন, না ইথাইল অ্যালকোহল আর অ্যাসিটোন, তারা রাউল্টের সূত্রের ধনাত্মক বিচ্যুতি দেখিয়েছে। আর এটা দেখালাম যে আগে যে আকর্ষণ বল ছিল ডাইপোল আকর্ষণ বল, এই ডায়াগ্রাম ডাইপোল আকর্ষণ বল, তার থেকে হাইড্রোজেন বন্ডটা শক্তিশালী। তাই এখানে যেহেতু শক্তিশালী হাইড্রোজেন বন্ড সৃষ্টি হয়েছে সেই জন্য বাষ্পচাপ কমে গেছে, তাই এটাকে বলে রাউল্টের সূত্রের ধনাত্মক, কমে গেছে তোমার রাউল্টের সূত্রের ঋণাত্মক বিচ্যুতি। এবার বইতে আমাদের দেখবে যে ধনাত্মক বিচ্যুতি বা ঋণাত্মক বিচ্যুতির কিছু
উদাহরণ তারা দিয়ে দিয়েছে। সেই উদাহরণের মধ্যে কয়েকটা উদাহরণ একটু নিজেদের এবার প্র্যাকটিস করতে হবে যে কোনগুলো রাউল্টের সূত্রের ধনাত্মক বিচ্যুতি দেখায় বা কোনগুলো রাউল্টের সূত্রের ঋণাত্মক বিচ্যুতি দেখায়, এগুলো এবার আমাদের আলোচনা করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের ক্লাসটা তাহলে এই পর্যন্তই হলো আজকের, যে রাউল্টের যে সূত্র বা রাউল্টের সূত্রে ধনাত্মক বিচ্যুতি বা ঋণাত্মক বিচ্যুতি কী জিনিস, কাকে বলে, কেন হয়, শর্ত কি, কোনটা ডেল্টা ইজ মিক্সিং বা সলিউশন, কোনটা জিরো বা জিরো নয়, বা কেন জিরো বা কেন জিরো নয়, কখন ডেল্টা ভি মিক্সিং বেশি হবে কখন কম হবে, মূল কারণ কিন্তু ওই ফার্স্ট পয়েন্ট যে আকর্ষণ বল কমছে না আকর্ষণ বল বাড়ছে, এইটা যদি ভালো করে বুঝতে পারো তাহলে ডেল্টা এইচ বা ডেল্টা ভি মিক্সিং কিন্তু হবে। ঠিক আছে, তাহলে আমাদের ধনাত্মক নিত্যবিধি কমপ্লিট হলো, আমাদের ক্লাসটা স্টপ হয়ে হলো। সবাইকে ধন্যবাদ।